আসসালামু আলাইকুম। আফরোজ খান মডেল স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী এবং যারা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ টপিকস WH কোশ্চেন নিয়ে। এর আগেও আমি আলোচনা করব আমাদের লেসন 1 টু অকুপেশনস, যেটি কিনা খুবই পরিচিত একটি প্যাসেজ বলতে পারো, রাজু সম্পর্কিত, যেটি ফায়ার ফাইটার, সেই টপিক্সটি নিয়ে আলোচনা করব। এটি সমাপনী পরীক্ষার জন্য পিএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স। তো বরাবরের মতোই আমি আজকে প্রথমে রিড আউট করে এটি তোমাদেরকে পড়ে শোনাবো, তারপর তোমরা একটু গুরুত্বপূর্ণ টপিক্স হিসেবে এটিকে নিয়ে তোমাদের ডায়েরিতে এবং তোমাদের যে এক্সারসাইজ বুক আছে সেটিতে লিখবে। আমি এখানে প্যাসেজটি আংশিক তুলেছি। A long time ago, when Raju was in class 5, there was a fire in his school. অবশ্যই মিনিংটি জানতে হবে। A long time ago, অনেক দিন পূর্বে, when Raju was in class 5, when অর্থ যখন, when অর্থ যখন, যখন রাজু ছিল পঞ্চম শ্রেণীতে, there was a fire in his school, তার বিদ্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছিল বা অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটেছিল। everyone was very afraid, প্রত্যেকেই ছিল ভীত। but no one panicked, এটি আমাদের জন্য একটি নতুন ওয়ার্ড, panicked, আতঙ্কিত হওয়া। প্রত্যেকেই ভীত ছিল কিন্তু কেউ আতঙ্কিত হয়নি। যখন কোথাও আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন কিন্তু যতটুকু আগুন লেগে ক্ষতিগ্রস্ত না হয়, আতঙ্কিত হওয়ার কারণে কিন্তু বেশি ক্ষতিটা হয়ে থাকে। তো রাজুদের স্কুলে যখন অগ্নিকাণ্ড ঘটেছিল তখন কিন্তু তারা সবাই ভয় পেয়েছে ঠিকই, কিন্তু কেউ আতঙ্কিত ছিল না, আতঙ্কিত হয়নি। দ্য টিচার্স হেল্প দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি। আমি যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করব সেগুলোর পিছনে অবশ্যই কোনো কারণ আছে, তোমরাও সাথে সাথে আন্ডারলাইন করে রাখবে। শিক্ষকরা সাহায্য করেছিলেন ছাত্রছাত্রীদেরকে টু লিভ দ্য বিল্ডিং, ত্যাগ করার জন্য। লিভ অর্থ ছেড়ে যাওয়া বা ত্যাগ করা। স্কুল ভবন ত্যাগ করার জন্য, কোয়াইটলি শান্তভাবে ত্যাগ করার জন্য, এবং নিরাপদে অ্যান্ড সেফলি নিরাপদে ত্যাগ করার জন্য কারা সাহায্য করেছিলেন? শিক্ষকরা। সুন দ্য ফায়ার ফাইটার্স কেম অ্যান্ড পুট আউট, শীঘ্রই ফায়ার ফাইটার্স আমাদের জন্য একটি নতুন ওয়ার্ড। শীঘ্রই ফায়ার ফাইটার্স মানে দমকল কর্মী বা অগ্নি নির্বাপক কর্মী আসলেন বা এসেছিলেন। অ্যান্ড পুট আউট, পুট আউট অর্থ নিভিয়ে ফেলা, পুট আউট দ্য ফায়ার, আগুন নিভিয়ে ফেললেন। রাজু ওয়াচড দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড, রাজু দেখতে পেল অগ্নি নির্বাপক কর্মীগণকে বা কর্মীদেরকে স্কুল প্রাঙ্গণ থেকে। হি থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স ফর এ লং টাইম, যখন সে দেখেছিল যে অগ্নি নির্বাপক কর্মী এসেছে তো এটা তার কাছে অনেক নতুন একটি অভিজ্ঞতা ছিল। তো তার মনে তাদেরকে নিয়ে অনেক প্রশ্ন জেগেছিল, সে তাদেরকে নিয়ে অনেকক্ষণ চিন্তা ভাবনা করেছে। অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেটি নিয়েও সে চিন্তা ভাবনা করেছিল দীর্ঘ সময় ধরে। আফটার কলেজ রাজু জয়েন্ট এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, কলেজের পাঠ বা কলেজের শিক্ষা শেষ করার পর সে একজন ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট মানে স্বেচ্ছাসেবক হিসেবে, সে একজন স্বেচ্ছাসেবক হিসেবে অগ্নি নির্বাপক বিভাগে কাজ নেয়, মানে দমকল কর্মী হিসেবে সে কাজ নিয়েছিল। অ্যাজ এ ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবক হিসেবে। হি ডিড নট গেট এনি মানি, যেহেতু স্বেচ্ছাসেবক কথাটি হচ্ছে নিজের ইচ্ছায় স্বপ্রণোদিত হয়ে কোনো কাজে নিয়োজিত হওয়া, সেই জন্য এটার জন্য সে কোনো টাকা পায়নি। ফর হিজ ওয়ার্ক, বাট রাজু ডিড নট মাইন্ড, কিন্তু সে এতে কিছু ভাবেনি বা মনে করেনি। আমার এই পুরোটি
দেখা যাচ্ছে পুরো প্যাসেজটি একটি অকুপেশন মানে পেশা সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়, সেটি হচ্ছে ফায়ার ফাইটার। তো আমরা কেউ ডাক্তার হতে চাই, চিকিৎসক হতে চাই, কেউ শিক্ষক হতে চায়, কিন্তু রাজু হতে চেয়েছিল একজন ফায়ার ফাইটার। আমার এইখান থেকে এই প্যাসেজ থেকে প্রথমত আমার অবশ্যই ওয়ার্ড মিনিং সম্পর্কে ধারণা রাখতে হবে। এরপর আমি টেন্স নিয়ে আলোচনা করব এবং আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি আমি করব ক্লাস 5 পঞ্চম শ্রেণীর জন্য WH কোশ্চেনের প্রাথমিক কিছু আলোচনা, একটি দীর্ঘ আলোচনা 2 থেকে 3টি ক্লাস WH কোশ্চেনের জন্য অবশ্যই লাগবে। তোমরা অবশ্যই তোমাদের এক্সারসাইজ বুকে আমি যা যা লিখছি তা অবশ্যই নোট করে রাখবে। এইখানে আমি একটি ওয়ার্ডে প্রথমে আন্ডারলাইন করেছি হোয়েনের অর্থ এখানে আমি বলেছি যখন, কিন্তু হোয়েন কিন্তু আমরা বুঝি কখন বোঝায়। হোয়েন শব্দটির অর্থ কখন। তো আমি যে যখন বললাম, কেন বললাম? হোয়েন যখন সেন্টেন্সের মাঝখানে বসবে তখন সেটি আমাদের কনজাংশন হিসেবে ব্যবহার হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি দেখেছি একটি ফ্রেজ দিয়ে শুরু হয়েছে এ লং টাইম এগো, এরপর এখানে মাঝখানে এসেছে হোয়েন, এ লং টাইম এগো হোয়েন অর্থ যখন বুঝাবে। রাজু ওয়াজ ইন ক্লাস 5, রাজু ছিল পঞ্চম শ্রেণীতে। দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল, তার বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এভরিওয়ান ওয়ার্ডটির অর্থ হচ্ছে প্রত্যেকে। ওয়াজ ভেরি অ্যাফ্রেড অর্থ ভীত হওয়া, বাট নো ওয়ান প্যানিকড, কিন্তু কেউ আতঙ্কিত হয়নি। প্যানিকড অর্থ আতঙ্কিত হওয়া। তোমরা অবশ্যই প্যানিকডের অর্থটি এক্সারসাইজ খাতায় লিখবে। প্যানিকড অর্থ আতঙ্কিত হওয়া। হেল্প অর্থ সাহায্য করা। লিভ অর্থ ত্যাগ করা বা ছেড়ে যাওয়া। লিভ অর্থ ত্যাগ করা বা ছেড়ে যাওয়া। কোয়াইটলি, এখানে দুটি কোয়াইটলি আরেকটি শব্দ আছে কোয়াইটলি, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের স্পেলিংটি ভুল হয়ে যায়। আমাদের স্পেলিং সম্পর্কে একটি ভালো ধারণা থাকতে হবে। যখন আমরা দেখি কোয়াইটলির একটি অর্থ হচ্ছে, আমি এইখানে লিখছি, এই কোয়াইটলির অর্থ হচ্ছে শান্তভাবে। সেম টু সেম, এইখানে আবার একই ওয়ার্ড, কিন্তু একটু খেয়াল করলে দেখা যায় স্পেলিংয়ে একটু ডিফারেন্স রয়েছে। কোয়াইটলি এটার অর্থ হচ্ছে খুবই। আমার এখানে ডিফারেন্সটা হচ্ছে, একটি হচ্ছে টি এর আগে ই, আরেকটি হচ্ছে টি এর পরে ই। যদি আমরা খেয়াল করি না, এটা যদিও খেয়াল করি না লেখার সময় যে হচ্ছেই তো, কিন্তু আসলেও কিন্তু একটু খেয়াল করে সবাই লিখবে কোয়াইটলি শান্তভাবে, আর কোয়াইটলি খুবই। তো আমি একটি ইজি ওয়ে আমি দিব, যখন কোয়াইটলি এইরকম যখন ই থাকবে শেষে, সেটার বাংলা অর্থেও শেষে ই আসবে। কোয়াইটলি খুবই, আর কোয়াইটলি শান্তভাবে। এটি যদি আমরা মনে রাখি তাহলে এটি আমাদের অটোমেটিক্যালি এটি আমাদের মনে থাকবে। তো এখানে ছিল কোয়াইটলি অ্যান্ড সেফলি, নিরাপদভাবে, নিরাপত্তা সহকারে যেটি, সেটি হচ্ছে সেফলি। সুন দ্য ফায়ার ফাইটার, সম্পূর্ণ একটি নতুন ওয়ার্ড তোমাদের জন্য। ফায়ার ফাইটার্স অর্থ হচ্ছে অগ্নি নির্বাপক কর্মীগণ।
ফায়ার ফাইটার যিনি আগুন নেভানোর কাজে তিনি সাহায্য করেন তাকে আমরা ইংরেজিতে বলবো ফায়ার ফাইটার। কেম এসেছিলেন, পুট আউট এটিও একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড। পুটের পর যদি আউট থাকে সেক্ষেত্রে এটার অর্থ হবে নেভানো, আগুন নেভানো অর্থে, কোনো কিছু নিভিয়ে ফেলা অর্থে আমরা পুট আউট ইউজ করব। যদি বলি যে বাতিটি নিভাও, পুট আউট দ্য লাইট, পুট আউট অর্থ নিভিয়ে ফেলা। দ্য ফায়ার, রাজু ওয়াস্ট দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড। স্কুল ইয়ার্ড অর্থ হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণ, বিদ্যালয়ের সামনে যে খালি জায়গাটুকু থাকে সেটাকে স্কুল ইয়ার্ড বলা হয়। হি থট, থট অর্থ ভেবেছিল। থিঙ্কের পাস্ট টেন্স হচ্ছে থট, থিঙ্কের পাস্ট টেন্স হচ্ছে থট। অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স ফর এ লং টাইম। আফটার কলেজ রাজু জয়েন্ড এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। জয়েন অর্থ যোগদান করা, জয়েনের পাস্ট টেন্স হচ্ছে জয়েন্ট, জয়েনের পাস্ট টেন্স হচ্ছে জয়েন্ট। ভলান্টিয়ার নতুন ওয়ার্ড, নতুন ওয়ার্ড এটি। ভলান্টিয়ার অর্থ স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবক কর্মী যে কিনা নিজের ইচ্ছায় কোনো কাজে নিয়োজিত হয়, ভলান্টিয়ার। ফায়ার ডিপার্টমেন্ট অগ্নি নির্বাপক বিভাগ যেটা, সেটা হচ্ছে ফায়ার ডিপার্টমেন্ট। অ্যাজ এ ভলান্টিয়ার, অ্যাজ এ ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক হিসেবে হি ডিড নট গেট এনি মানি, কোনো টাকা পায়নি ফর হিজ ওয়ার্ক, বাট রাজু ডিড নট মাইন্ড, কিন্তু সে কিছু ভাবেনি বা কোনো কিছু মনে করেনি। আমার ওয়ার্ড মিনিংগুলো আমার মনে হয় তোমরা লিখে ফেলেছ। আমি আরেকবার তোমাদের সুবিধার জন্য আমি এটি লিখাবো, কারণ এখান থেকে পিএসসিতে প্রায়ই কোশ্চেন এসে থাকে, WH কোশ্চেন হলেও একটি হলেও থাকে। হোয়েন যখন সেন্টেন্সের মাঝখানে বসবে তখন সেটির ব্যবহার আমি কখন হিসেবে না করে আমি ইউজ করব যখন। এভরিওয়ান অর্থ প্রত্যেকে, অ্যাফ্রেড অর্থ ভীত, প্যানিকড অর্থ আতঙ্কিত হওয়া, লিভ অর্থ ত্যাগ করা বা ছেড়ে যাওয়া, কোয়াইটলি শান্তভাবে, সেফলি নিরাপদভাবে। ফায়ার ফাইটার অগ্নি নির্বাপক কর্মী, পুট আউট অর্থ নিভিয়ে ফেলা। স্কুল ইয়ার্ড স্কুল প্রাঙ্গণ, থিঙ্কের পাস্ট টেন্স হচ্ছে থট ভেবেছিল। অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স ফর এ লং টাইম। এখানে জয়েন অর্থ যোগদান করা, জয়েন্ট অর্থ যোগদান করেছিল। ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক কর্মী। ডিপার্টমেন্ট অর্থ যে কোনো কাজ সম্পর্কিত বিভাগ যেখানে কাজটি পরিচালিত হয়, কোনো বিষয়ের কাজ যেখানে পরিচালিত হয় সেটা হচ্ছে ডিপার্টমেন্ট। এখন আমি আলোচনা করব টেন্স নিয়ে। এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি প্রথমেই লেখা আছে এ লং টাইম এগো, মানে অনেক দিন আগে। যখন এখানে অতীতকালে কোনো কাজ হয়েছিল, সংগঠিত হয়েছিল বোঝায়, তাকে বলা হয় পাস্ট টেন্স। তো স্বাভাবিকভাবে আমি আগে নির্ধারণ করব যে আমার প্যাসেজটি কোন টেন্সে দেওয়া রয়েছে। এ লং টাইম এগো, প্রথমেই এগো যেখানে থাকবে সেটি অবশ্যই থাকবে আমার পাস্ট টেন্সে। তো পাস্ট টেন্স বলতে আমরা সবসময় মনে রাখব কোনো কাজ অতীতে হয়েছিল, অতীতে সম্পন্ন হয়েছে, অতীতে হয়ে গিয়েছে এমন বুঝালে তার সেই ভার্বের কাজগুলো অবশ্যই পাস্ট টেন্স।
কোনো কাজ অতীতে হয়েছিল বুঝালে অতীতে সম্পন্ন হয়েছিল বুঝালে তাকে পাস্ট টেন্স বলা হয়। তো এর প্রকারভেদের মাঝে আমাদের 5 এর জন্য যেটি উপযোগী, পঞ্চম শ্রেণীর জন্য যেটি উপযোগী পাস্ট ইনডিফিনিট টেন্স, এটি নিয়ে আলোচনা করলে মোটামুটি 50%ই কমপ্লিট হয়ে যাবে। সেই জন্য আমি শুধু পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি খুবই গুরুত্বপূর্ণ। পাস্ট ইনডিফিনিট টেন্স অতীতে যে কাজ সাধারণভাবে করা হয়েছিল বোঝায় তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। সাধারণ অতীত, এটিকে বলা হয় সাধারণ অতীত। স্ট্রাকচারটি হবে সাবজেক্ট, প্রথমে বসাতে হবে সাবজেক্ট, এরপর ভার্বের পাস্ট ফর্ম, এরপর অবজেক্ট, পর এক্সটেনশন, অতিরিক্ত যা থাকবে। যখন আমরা লিখব রাজু ছিল একজন অগ্নি নির্বাপক কর্মী, অগ্নি নির্বাপক কর্মী। তো এখানে আমার সাবজেক্ট হচ্ছে রাজু, ছিল ওয়াজ, একজন এ, অগ্নি নির্বাপক কর্মী হবে ফায়ার ফাইটার। ফায়ার ফাইটার। এখানে আমি স্ট্রাকচারটি আলোচনা করব। সাবজেক্ট রাজু, অনেকেই ভাববে যে ওয়াজ এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। না, এখানে যখন কোনো কিছুর পরিচয় আসবে, যখন আমি আমার পরিচয় দিব, আমার কোনো পেশা সম্পর্কে বলবো বা অন্য কোনো কিছু সম্পর্কে বিশেষভাবে যখন পরিচয়টি উঠে আসে, তখন এইখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ওয়াজ, ইজ এগুলো ইউজ করা হবে না। তখন ওয়াজ বা ইজ এখানে মেইন ভার্ব হিসেবে আসবে, কারণ এটি দ্বারা আমার পরিচয় বোঝাচ্ছে এবং আরেকটি যেটি বোঝা যায় আর কি, এটার পরে কোনো মেইন ভার্ব নেই, কোনো মূল ভার্ব ইউজ করা এখানে হয়নি। রাজু ওয়াজ এ ফায়ার ফাইটার, অর্থ রাজু ছিল একজন অগ্নি নির্বাপক কর্মী। তো এটা হচ্ছে সাবজেক্ট রাজু। ভার্বের পাস্ট ফর্ম, ইজের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, এ ফায়ার ফাইটার, একজন অগ্নি নির্বাপক কর্মী। তো এটি দেখে আমি ক্লিয়ার হয়েছি যে এটি হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সের অনুযায়ী এই সেন্টেন্সটি চলছে। তো এইভাবে আমার যখন আমি সাধারণভাবে টেন্স সম্পর্কে আলোচনা করব, আমি মুখস্থ না করে আমি কতগুলো আমরা সেন্টেন্স, বাংলাতে আমরা সেন্টেন্স আমরা লিখব, এরপর আমরা ট্রান্সলেশন করে দেখব যে আমরা কতটুকু পারি। তো সেইভাবে করলে টেন্স অনেকটা আয়ত্তে এসে যায়। যদি মুখস্থভাবে আমরা ইউজ করি তখন একবার পারা যায়, আরেকবার দেখা যায় যে পারা যায় না। এইভাবে যখন নিজেদেরকে যাচাই করি, চেক করে দেখি, তখন যদি নাও পারি আমরা নিজেদেরকে সংশোধন করে নিতে পারবো। তো আমি এখন এই প্যাসেজ থেকে যে কনজুগেশন অফ ভার্বগুলো রয়েছে, স্ট্রং ভার্ব, উইক ভার্বের প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, সেগুলো আমি লিখে দিচ্ছি। তোমরা এগুলি অবশ্যই তোমাদের এক্সারসাইজ খাতায় লিখবে। এগুলো আমাদের ফিল ইন দ্য গ্যাপসের জন্য গুরুত্বপূর্ণ। তারপর যখন আমরা কোশ্চেন আনসার করব তার জন্য গুরুত্বপূর্ণ। সেজন্য ভালোভাবে ওয়ার্ড মিনিং এবং কনজুগেশন অফ ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে।
তোমরা তোমাদের বইয়ের 34 পেজ ওপেন করো, ওপেন এট পেজ 34। এভাবে অবশ্যই 3টি ভাগ করবে, লেসন অনুযায়ী করতে হবে, একসাথে অনেকগুলো না করে লেসন অনুযায়ী করলে মনে থাকবে। প্যানিক, প্যানিকড, পাস্ট পার্টিসিপলও হবে প্যানিকড। প্যানিক অর্থ আতঙ্কিত হওয়া, প্যানিকড অর্থ আতঙ্কিত হয়েছিল। প্যানিকড যখন পাস্ট পার্টিসিপল তখন এটি অর্থ দাঁড়াবে আতঙ্কিত হয়েছে। হেল্প, আমরা সবাই জানি হেল্প অর্থ সাহায্য করা। হেল্পড, সাহায্য করেছিল। হেল্পড, পাস্ট পার্টিসিপল। লিভ, লিভ অর্থ ত্যাগ করা। লিভের পাস্ট টেন্স এটি সবাই অবশ্যই জানবে। লিভের পাস্ট টেন্স হচ্ছে লেফট। লিভের পাস্ট টেন্স হচ্ছে লেফট। লেফট, লিভ, লেফট, লেফট। কাম, কেম, কাম, এটি মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু আমাদের ভুল হয়ে যায় পাস্ট পার্টিসিপলে। যখন আমরা কামের পাস্ট পার্টিসিপল ইউজ করব তখন আমরা অনেকেই ভাবি দুইটা জিনিস কেমই হবে অথবা ইডি যুক্ত হয়ে যাবে, কিন্তু না, কামের পাস্ট পার্টিসিপল কামই হবে। থিঙ্ক, থিঙ্ক অর্থ ভাবা, চিন্তা করা। থিঙ্কের পাস্ট টেন্স হচ্ছে থট। থট, ভেবে ছিল। লাইট, লাইট আমার চোখে লাগতেছে, মাথা ব্যথা করতেছে, জানা। থিঙ্কের পাস্ট টেন্স হচ্ছে থট, পাস্ট পার্টিসিপলও হবে থট। আরেকটু করে পড়ে যাবো আমি। আল্লাহ। ডু অর্থ করা। ডিড, ডান। ডু, ডিড, ডান। আমি আরেকবার বলবো, প্যানিক অর্থ আতঙ্কিত হওয়া। প্যানিকড, প্যানিকড। হেল্প সাহায্য করা, হেল্প সাহায্য করেছিল, এবং যখন পাস্ট পার্টিসিপল হিসেবে ইউজ করতে হবে তখন হবে সাহায্য করেছে। লিভ ত্যাগ করা, লেফট। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি লিভ এবং কাম অবশ্যই জানতে হবে। লিভ, লেফট, লেফট। কাম, কেম, কাম। থিঙ্ক, থট, থট। ডু, ডিড, ডান। আর্ন অর্থ উপার্জন করা। আর্ন, এটিও তোমাদের জন্য একটি নতুন ওয়ার্ড। আমি শব্দের অর্থ ওয়ার্ড মিনিংটি লিখে দিচ্ছি। আর্ন অর্থ উপার্জন করা। পাস্ট হবে আর্নড, ইডি যুক্ত হবে। পাস্ট পার্টিসিপল আর্নড, ইডি যুক্ত হবে। আর্ন অর্থ উপার্জন করা, আর্নড, আর্নড। পুট, এটার পাস্ট টেন্সও হবে পুট, পাস্ট পার্টিসিপলও হবে পুট।
টিচ, টিচ অর্থ শেখানো, টিচ অর্থ শেখানো। টিচের পাস্ট টেন্স হবে টট, টিচের পাস্ট টেন্স হবে টট, টট, টিচ, টট, টট। ভিজিট অর্থ পরিদর্শন করা, ভিজিট অর্থ পরিদর্শন করা। ভিজিটেড, ভিজিটেড, ভিজিটেড। আর্ন অর্থ উপার্জন করা, আর্নড, আর্নড। পুট অর্থ নিভিয়ে ফেলা, এটির পাস্ট টেন্সও হবে পুট, পাস্ট পার্টিসিপলও হবে পুট। টিচ অর্থ শেখানো, শিক্ষা দেওয়া, টট শিখিয়েছিল, টট শিখিয়েছে। ভিজিট পরিদর্শন করা, ভিজিটেড, ভিজিটেড। ক্লাস আমি বলবো পঞ্চম শ্রেণীতে আমাদের এই বইটিতে অনেক ওয়ার্ড মিনিং রয়েছে যেগুলো আমাদের পরবর্তীতে অনেক কাজে দিবে। অনেকে ওয়ার্ড মিনিংয়ের যে মানে এই টপিকসটি এড়িয়ে চলে, অনেকে ভাবে যে আমাদের ওয়ার্ড মিনিং জানার কোনো প্রয়োজন নেই, ইংরেজি থেকে ইংরেজি কিভাবে বুঝে এটাও আমি বুঝি না, এটাও আমি বুঝি না। আমি যে ভাষাতেই শিখি না কেন বুঝি তো অবশ্যই আমার মাতৃভাষাতে, আমি অবশ্যই আমার মাতৃভাষার মাধ্যমেই অন্যগুলোকে আয়ত্ত করে থাকি। তো সেই জন্য আমি বলবো যে অবশ্যই ওয়ার্ড মিনিংটা জানতে হবে। টেল অর্থ বলা, টোল্ড, 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 টোল্ড। টেল, টোল্ড, টোল্ড। লিসেন, listened, listened। আমার মনে হয় আমি এইখানে কমপক্ষে খুবই গুরুত্বপূর্ণ 12 থেকে 13টি ভার্বের ইউজ দেখলাম, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের জন্য অনেক নতুন নতুন। আর্ন অর্থ উপার্জন করা, এটি তোমাদের জন্য সম্পূর্ণই নতুন। আর্ন, আর্ন। পুট, পুট, পুট। টিচ, টিচ অর্থ শেখানো, এটি আমরা সবাই জানি। টিচ থেকে টিচার, টিচেস। যখন টিচার তখন নাউন, যখন টিচেস তখন সেটি ভার্ব। টিচ অর্থ শেখানো, টট, টট। ভিজিট অর্থ পরিদর্শন করা, ভিজিটেড, ভিজিটেড। টেল অর্থ বলা, টোল্ড, টোল্ড। লিসেন অর্থ শোনা, লিসেন্ড অর্থ শুনতে পেয়েছিল, লিসেন্ড অর্থ শুনতে পেয়েছে। এইভাবে যদি ভার্বগুলো আমরা শিখে ফেলি তো আমাদের পরে আর কোনো সমস্যা হবে না। তো এখানে আমি আজকে আবার আলোচনা করব WH কোশ্চেন নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এখানে 5 × 2 = 10। কেন আগে হিসেবের কথাটা বললাম? কারণ আমরা সবাই আগে নাম্বারের হিসাব করি, পড়ি বা না পড়ি নাম্বার সবাই পেতে চাই, সেজন্য এখানে রয়েছে 10 নাম্বার। টপিকসটি যেন গুরুত্ব সহকারে দেখো, সেজন্য আমি প্রথমেই নাম্বারটি নিয়ে কথা বললাম। 5 × 2 = 10। বুঝতেই পারছো কতটুকু গুরুত্বপূর্ণ। WH কোশ্চেন বলতে আমরা কি বুঝি? যে সব ওয়ার্ডের মাঝে, যে সব শব্দ বা ওয়ার্ডের মাঝে
এখানে অবশ্যই প্রশ্নবোধক লিখতে হবে, যে সব প্রশ্নবোধক ওয়ার্ডের মাঝে ডব্লিউ এবং এইচ থাকে তাদেরকে WH ওয়ার্ড বলা হয়। যেসব প্রশ্নবোধক ওয়ার্ডের মাঝে W এবং H থাকে তাদেরকে WH ওয়ার্ড বলা হয়। তো WH কোশ্চেন যখন আমরা করব তখন আমাদের এই ওয়ার্ডগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে। WH কোশ্চেন এটি দুইভাবে করা যায়। একটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের সাহায্যে, অক্সিলিয়ারি ভার্বের সাহায্যে, আরেকটি হচ্ছে WH কোশ্চেনের সাহায্যে। দুইভাবে প্রশ্ন করা যাবে। একটি হচ্ছে আমার অক্সিলিয়ারি ভার্বের সাহায্যে, আরেকটি হচ্ছে কতক্ষণ আগে যেটি বললাম যে যেগুলোর মাঝে W এবং H থাকবে, প্রশ্নবোধক ওয়ার্ড যেগুলো বুঝাবে, সেগুলোর সাহায্যে আমরা WH কোশ্চেন করব। WH ওয়ার্ডের সাহায্যে দুইভাবে করা যাবে প্রশ্ন। একটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের সাহায্যে, আরেকটি হচ্ছে WH ওয়ার্ডের সাহায্যে। অনেকেই দুইটি নিয়ম এটা জানে না যে কখন আমরা প্রশ্ন করার ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব ইউজ করব, আবার কখন আমরা WH ওয়ার্ড ব্যবহার করব। যখন আমরা কোনো কিছুর উত্তরে আগে আমি উত্তরটি নির্ণয় করে দেখব যে আমার উত্তর কি ইয়েস, আনসারটা কি ইয়েস অথবা নো আসে কিনা। যখন আমি দেখব যে আমার প্রশ্নের আনসার, আমি যে তথ্যটি বা যে বিষয়টি জানতে চেয়েছি সেটি ইয়েস অথবা নো দ্বারা আনসার করা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কোশ্চেনটি শুরু করব। অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু করব। আমি আরেকবার বলছি, দুইভাবে ইংরেজিতে প্রশ্ন করা যায়। একটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের সাহায্যে, আরেকটি হচ্ছে আমাদের WH ওয়ার্ডের সাহায্যে। তো যখন আমরা লিখে রাখলে ভালো হয়, কোনো প্রশ্নের উত্তরে যখন উত্তর যখন ইয়েস অথবা নো দ্বারা দেয়া যায় তখন তা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে, কোশ্চেনটি তৈরি করতে হবে। কোনো প্রশ্নের উত্তর যখন ইয়েস অথবা নো দ্বারা দেয়া যায় তখন অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কোশ্চেন তৈরি করতে হবে। আমি একটি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ইজ হি ইউর ব্রাদার? সে কি তোমার ভাই? অবশ্যই যেহেতু প্রশ্ন, তাহলে প্রশ্নবোধক ইন্টারোগেশন মার্ক ইউজ করতে হবে। অবশ্যই ইন্টারোগেশন মার্ক ইউজ করতে হবে। ইজ হি ইউর ব্রাদার? সে কি তোমার ভাই? তো এই প্রশ্নের উত্তরে শুধু জানতে চাওয়া হয়েছে যে সে কি তোমার ভাই কিনা।
তো এই ক্ষেত্রে আমি যদি হ্যাঁ উত্তর হয় আমি লিখব ইয়েস, যদি না হয় তখন আমি লিখব নো। আর এখানে অবশ্যই খেয়াল করলে দেখতে পারবে তোমরা, এখানে ইজ দ্বারা প্রশ্নটি করা হয়েছে। ইজ দ্বারা প্রশ্ন করা হয়েছে কারণ এর উত্তরে এসেছে আমার ইয়েস অথবা নো, দুইটি থেকে যে কোনো একটি দ্বারা আমার আনসারটি করতে হবে। সেই জন্য আমি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্নটি করেছি। ইজ হি ইউর ব্রাদার, সে কি তোমার ভাই? উত্তরে আনসারে যদি ভাই হয়ে থাকে আসবে ইয়েস, আর যদি না হয়ে থাকে তখন আসবে নো। তো যখন আমার এই তথ্যের সাথে তোমরা মিলিয়ে দেখতে পারো কোনো প্রশ্নের উত্তর যখন ইয়েস অথবা নো দ্বারা দেয়া যায় তখন অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করতে হবে। WH কোশ্চেন দ্বারা, WH ওয়ার্ড দ্বারা আমরা কখন কোশ্চেন করব? যখন কোনো তথ্য জানতে চাওয়া হয়, যখন কোনো তথ্য জানতে চাওয়া হয় তখন WH ওয়ার্ড দ্বারা কোশ্চেন করতে হবে, কোশ্চেন করতে হবে। তো আগের যেটি অক্সিলিয়ারি ভার্ব দ্বারা ছিল সেখানে কোনো তথ্য জানতে চাওয়া হয়নি, শুধু ইয়েস অথবা নো দ্বারা উত্তর আনসার করে আমরা জানতে পেরেছি। কিন্তু যখন আমরা দেখব যে কোনো তথ্যবহুল প্রশ্ন করা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা WH ওয়ার্ডগুলো ব্যবহার করব। এখন আমাদের অবশ্যই জানতে হবে WH ওয়ার্ডগুলো কি কি। WH ওয়ার্ডগুলো কি কি অবশ্যই এগুলো একদম মুখস্থ রাখতে হবে, নলেজে সেট আপ করতে হবে। WH ওয়ার্ড: হু, হোম, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হোয়াট, হুইচ, হুজ। নয়টি হু, হোম, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হোয়াট, হুইচ অ্যান্ড হুজ। এই 9টি হচ্ছে আমার WH ওয়ার্ড। অবশ্যই এইগুলি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আজকে আমার ক্লাসে এই পর্যন্তই। আগামী দিন অবশ্যই আমি এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।